যেই সময়ে আমাদের ভারতবর্ষে বিপ্লবী এই কথাটা বিষ হয়ে উঠেছিল ইংরেজদের কাছে, সেই সময়ে দাঁড়িয়ে কেউ যদি বিপ্লবীদের চিত্র বাড়িতে টাঙানোর কথা বা দোকানে বিক্রির কথা অথবা কোনো বিপ্লবীদের মৃত্যুর দিন পালন করার কথা ভাবে, তাকে হয়তো ব্রিটিশ পুলিশের হাতে চাবুকের বাড়ি খেতে হয়েছে, আর নয়তো ফাঁসি কাঠে ঝুলে মরতে হয়েছে। এমন সময় সুভাষ নামে একটা ছোট্ট ছেলে, যে কিনা তার পড়ার ঘরে ক্ষুদিরাম বসু থেকে শুরু করে কানাইলাল দত্ত, সত্যেন্দ্রনাথ দত্ত, প্রফুল্ল চাকি, আবার বিবেকানন্দকেও টাঙিয়ে রেখেছে। একদিন তারই বাবা জানকীনাথ বসুর ব্রিটিশ পুলিশে কর্মরত এক বন্ধু তার ঘরে প্রবেশ করলে বলেন, দেওয়ালেই এইসব খাদের ছবি টাঙিয়ে রেখেছিস রে ছবি? কি দেখছি আমি? ছবিগুলো দেখে চেনা যাচ্ছে না? একটু কাছে গিয়ে দেখুন। নাকি কাছে যাওয়ার মতো সাহস নেই? যদি মাথার খুলিটাই উড়ে যায়? না না, মানে আমি সেটা বলতে চাইনি তোকে। তবে আরে যান সামনে, এরা কেউ বেঁচে নেই, কিচ্ছু হবে না। না, সবাই সমান, মরেও মরতে চায় না যায় এরা। কিন্তু কিন্তু তোর পড়ার ঘরে এই ছবি কি করছে ছবি? এইসব ছবি রাখার যে নিয়ম নেই তা নিশ্চয়ই জানা আছে তোর। হ্যাঁ জানা আছে, তবে আপনার কি মনে হয় ব্রিটিশদের জন্য এক বাঙালি হয়ে আর এক বাঙালিকে গ্রেপ্তার করা সাজে? পুলিশ তার কর্তব্য করে ছবি, বাঙালি হোক কিংবা অবাঙালি। তুই তোর কর্তব্য করিস না? হ্যাঁ করি তো। কি তোর কর্তব্য? পড়াশোনা করা, পরীক্ষায় প্রথম হওয়া, মাতা পিতার আদর্শে বড় হওয়া। অবশ্যই অবশ্যই, তবে মনটা ঠাঠেই দে, রাজনীতিতে নয়। এই কথা বলে পুলিশ অফিসারটি সেই ঘর থেকে বেরিয়ে যান। এরপর বৈঠকখানার সামনে আসায় জানকীনাথ বসুর সঙ্গে সাক্ষাৎ হলে তাকে বলেন, আপনার বাড়িতে দেখি রাজনীতি ঢুকেছে। রাজনীতি? তার মানে শুধু রাজনীতি নয়, বলতে পারেন রাজদ্রোহ। এই ছেলে তো সব বিপ্লবীদের ছবি টাঙিয়েছে ঘরে। যত তাড়াতাড়ি সম্ভব সেগুলো জ্বালিয়ে ফেলুন। আসি। তাই হলো। সুভাষ বিকেলে ঘরে প্রবেশ করে দেখল ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, তাদের কোনো চিত্রই সেখানে নেই, শুধু রয়েছে বিবেকানন্দের ছবি। হয়তো তাকে সরানোর মতো ক্ষমতা কারণ নেই। বাড়ির চাকরকে প্রশ্ন করে জানতে পেরেছিল তার বাবাই সরিয়েছেন। অতএব কোনো কথাই থাকে না এরপর। দিনটা ছিল 10ই আগস্ট। ছোট্ট সুভাষ ছুটে চলেছে এক দোকান থেকে আর এক দোকান। না, কিছুতেই পাচ্ছে না সে। কিন্তু খুঁজছে কি? ক্ষুদিরাম বসুর চিত্র। পরের দিন অর্থাৎ 11ই আগস্ট, যে ক্ষুদিরামের মৃত্যুদিন, সবাই ভুলে গেলেও সে ভুলতে পারে না। তার মনে যে তীব্র জেদ, ব্রিটিশদের এই আইনকে সে মানতে চায় না। এসব 7-5 ভাবছে, হঠাৎই সে দেখে তার সামনে একটি বয়স্ক লোক দাঁড়িয়ে। সেই লোকটি জিজ্ঞেস করলো তাকে, এই বাবা, কি খুঁজছো তুমি? আগে ক্ষুদিরাম বসুর চিত্র কোথাও পাচ্ছি না, আপনি দিতে পারবেন? কিন্তু ওই চিত্র নিয়ে তুমি কি করবে? ওই চিত্র নিজের কাছে রাখা অর্থাৎ আইনের বিরুদ্ধে, এ তুমি জানো না? বারে, আমার দেশ নায়ককে আমি ভালোবাসবো, তাতে কার কি? এই কথা শুনে বয়স্ক লোকটি ভাবেন, এই ছেলে আর 5টি ছেলের মতো না। এই ছেলের চোখে জ্বলছে দেশত্ববোধ, দেশপ্রেম। এই ছেলেকে থামাতে পারে এমন সাধ্যি কার আছে এই জগতে? এমন সময় সেই বয়স্ক লোকটি তার ঝোলা থেকে ক্ষুদিরাম বসুর চিত্র বার করে সুভাষকে দেয়। সুভাষ সেই চিত্র পেয়ে বলে, আপনাকে অনেক ধন্যবাদ। এরপর সেই চিত্র নিয়ে সুভাষ পৌঁছায় তার বিদ্যালয়ে। বিদ্যালয়ে প্রবেশ করে সুভাষ তার বন্ধুদের উদ্দেশ্য করে বলে, বন্ধুগণ, এই চিত্রটি কার তোমরা জানো? ক্ষুদিরাম বসুর। হ্যাঁ, ঠিকই বলেছ। ইনি প্রথম দেশ মাতার মুক্তির জন্য প্রাণ দিয়েছিলেন 11ই আগস্ট, অর্থাৎ কালকের দিনটিতে। তাই আমাদের প্রত্যেকের উচিত এই গভীর শোকের দিনটি পালন করা। কিভাবে করব? উপোস করব, বাড়িতে রান্না হলেও খাবো না, আর হোস্টেলে রান্না হলেও কেউ খাবো না। রাজি? বলো তোমরা রাজি?
রাজি। দিনটি 11ই আগস্ট। রেভেন্স কলেজিয়েট স্কুলে উনুন ধরল না, সামান্য জলটুকুও গরম হলো না। সকল ছাত্রছাত্রী ক্লাস করছে, কোনো আক্ষেপ নেই, কোনো জোড়াজুড়ি নেই, শুধু মান্যতা ছিল ছোট্ট সুভাষের উক্তি। কেউ জলটুকুও পান করেনি সেদিন। গাছতলায় দলে দলে বসে ক্ষুদিরাম সম্পর্কে আলোচনা হচ্ছে আলিপুর বোমা মামলা নিয়ে। হঠাৎই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনি মাধব সেখানে উপস্থিত হয়ে সকলকে বাহবা দিয়ে সুভাষকে ডেকে জিজ্ঞেস করেন, সুভাষ, তুমি কি ইংরেজের উপর রাগ করে স্বদেশী হবে, নাকি স্বদেশের জন্য স্বদেশী হবে? আগে স্বদেশের জন্যই স্বদেশী হব। দেশকে ভালোবাসি, ইংরেজের উপর রাগ করে নয়, দেশকে ভালোবাসি বলে। সন্ধ্যায় নিয়মিত বেরিয়ে বাড়ি ফিরছিল সুভাষ আর তার বন্ধু চারু। হঠাৎ তারা দেখল একটা বাড়ির সামনে অনেক লোকের ভিড় জমেছে। তাই দেখে সুভাষ এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, এ কি হয়েছে এখানে? কাঁদছে কেন সবাই? তাদের মধ্যে থেকেই একজন বলে উঠল, বাড়ির কর্তা মারা গেছেন। এইটুকু খবরই তো যথেষ্ট, এর বেশি কেই বা মাথা গলায়। তবে ছেলেটার নাম যে সুভাষ, তার এইটুকুতে মন প্রসন্ন হওয়া নয়। সে জিজ্ঞেস করল, কে বাড়ির কর্তা? একজন বাঙালি মুহুরি। কখন মারা গেছেন? সকালের দিকে মারা গেছেন। সকালের দিকে? তা এখনো মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়া হয়নি কেন? আসলে ভদ্রলোক বসন্ত রোগে মারা গেছেন, তাই কেউ ছুতে চাইছে না। ছুতে চাচ্ছে না? তাই আপনারাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন? বাহ, এত কুসংস্কার! দেখি সরুন, কেউ না যাক, আমি নিয়ে যাব কাঁধে করে। এই কথা শুনে পাশ থেকে একজন জিজ্ঞেস করল, এই বালকটি কে? আগে সরকারি উকিল জানকীনাথ বসুর ছেলে। এই কথা শোনার পর ভিড় থেকে এক বৃদ্ধ বলে উঠল, এই তো অনেক বড় ভদ্রলোক রে। এই শুনে একটা যুবক বলল, আমিও যাবো তোমার সাথে। এরপর একে একে অনেকেই যেতে ইচ্ছে প্রকাশ করলো। তারপর সুভাষ সামনে ও পেছনে মৃতদেহ কাঁধে নিয়ে সকলে সৎকারের উদ্দেশ্যে রওনা দিল। আসলে সুভাষ ছোট থেকেই বিবেকানন্দের আদর্শে বড় হয়েছে। সে বিশ্বাস করে পরসেবাই হলো ঈশ্বর সেবা। পরোপকার করলেই পুণ্য, আর পরপীড়ন করলেই পাপ। ম্যাট্রিকুলেশন পরীক্ষায় বাংলা অবশ্য পাঠ্য করে দেওয়ায় সুভাষকে প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুল ছেড়ে রেভেন্স কলেজিয়েট বিদ্যালয়ে ভর্তি হতে হয়েছিল। আর ইউরোপিয়ান স্কুলে পোশাক ছিল সাহেবি কোট আর প্যান্ট। তাই স্বভাবতই এই বিদ্যালয়ে প্রথম দিন এসে সুভাষ দেখেছিল সকল ছাত্ররাই ধুতি পরে আছে, অর্থাৎ দেশের পোশাক পরে রয়েছে, আর সে পরে রয়েছে বিদেশি কোট আর প্যান্ট। এই দেখে একজন ছাত্র বলে উঠল, আচ্ছা, তুমি এই পোশাক কোথা থেকে পেলে? এই পোশাক আমার আগের স্কুলের, এটাই আমাদের ইউনিফর্ম। এ মা, সেখানে আমাদের দেশের পোশাক কেউ পরে না? না, সেখানে এই পোশাক কেউ পরে না। এরপর সুভাষ বাড়ি ফিরে রাতে পড়তে বসে। পড়তে বসলে সে হঠাৎই চিন্তা করে সে পরের দিন থেকে তার দেশের পোশাক অর্থাৎ ধুতি পরেই বিদ্যালয়ে যাবে। যেই ভাবা সেই কাজ। পরের দিন সুভাষ ধুতি পরে বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দেবে। এমন সময় তার বাবা জানকীনাথ তাকে ডেকে জিজ্ঞেস করেন, সুভাষ, তুমি স্কুলেই যাচ্ছ? হ্যাঁ বাবা। কিন্তু এই পোশাক কেন? এই পোশাকই তো ভালো বাবা। এতদিন তো কোট আর প্যান্ট পরে স্কুলে যেতে। তখন যে সাহেবদের স্কুলে পড়তাম বাবা। তা সাহেবি পোশাকটা কি ভালো নয়? কিন্তু এ আমাদের জাতীয় পোশাক বাবা। আর সব ছেলেরা কি পরে স্কুলে আসছে? সবাই তো এমনই পোশাকই পরে। আমিও ওদের একজন। আমি কেন সাহেবি পোশাক পরে ওদের থেকে আলাদা হয়ে থাকবো বলো? বেশ ভালো কথা, তবে তাই যেও। তাই হলো। এরপর সুভাষ ধুতি পরে তার বিদ্যালয়ে যায়। সেখানে তাদের প্রধান শিক্ষক বেনি মাধব তাকে উদ্দেশ্য করে বলে, কি ব্যাপার সুভাষ, তুমি আগের দিন অন্য পোশাক পরে এসেছিলে তো? হ্যাঁ স্যার, কিন্তু আমি বুঝেছি এই স্কুলে পড়ার সমস্ত ছাত্রদের মতনই আমিও একজন,
তাই এই স্বদেশি পোশাকই পরে আসলাম আজকে। বাহ, দেশপ্রেম খুবই ভালো সুভাষ। তা এই বুদ্ধি তোমায় কে দিল? আগে আমি নিজেই অনুভব করেছি স্যার। যেখানে সুভাষ ইউরোপিয়ান স্কুলে সাহেবি পোশাক পরিচ্ছদ পরেও দেশের পোশাকের প্রতি প্রেমে পড়েছিল, সেখানে আমরা পাশ্চাত্যকেই গ্রহণ করতে চাই আর দেশের সমস্ত কিছুই ত্যাগ করতে চাই। সেই ছোট্ট সুভাষের দেশপ্রেম থেকে আমার আপনার সকলকেই শেখা উচিত। তাই এমনই ঘটনা বারবার আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই। এমনই আরও জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কৌতূহলের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।